আসল ভাই, আমি শিমুল, থাকি ঢাকায় মোহাম্মদপুরে। ভূত.com আমার অনেক ফেভারিট একটা শো। এখন পর্যন্ত প্রত্যেকটা এপিসোড শুনেছি। আপনার কণ্ঠে ঘটনা শুনতে ভালো লাগে। আমি চাই আমার এই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। ছেলেবেলায় স্কুল ছুটি হলে বেড়াতে যাওয়া হতো নানা বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি। সে সময় নানার বা মামার মুখে শুনতাম গা ছমছমে অনেক ঘটনা। আমার একটা ঘটনা এখনো মনে আছে, জিন্দাপীরের ঘটনা। গ্রামের বড় বৃদ্ধ অনেকেই এই ঘটনার সত্যতা স্বীকার করে এখনো। জিন্দাপীরের অতীত গ্রামের কেউ জানেন না। এক রাতে তিনি খুব ভোরে গ্রামে আসেন। ঠিক ফজরের নামাজের সময় এসেই মসজিদে ঢুকে পড়েন। তার গা থেকে অত্যন্ত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, কিন্তু সেটা কোনো ফুলের সুঘ্রাণ নয়। নামাজ পড়ালেন, কি সুন্দর তার তেলাওয়াত, কি সুন্দর দোয়া। নামাজ শেষে জিকির করলেন কিছুক্ষণ, তারপর ইশরাকের নামাজ পড়ে চলে গেলেন। তার পরিচয় জিজ্ঞাসা করার কথা মনেই নেই কারো। এরপর কিছুদিন পর পর তিনি আসতেন, নামাজ পড়াতেন, সাথে হালকা কথাবার্তা বলতেন। নিজের পরিচয় দিতেন না, বলতেন তিনি আল্লাহর বান্দা। তিনি মানুষের মুখ দেখেই তার সমস্যা বুঝতে পারতেন, সমস্যার সমাধান দিতেন। মোহাম্মদ চাচা তখন ঋণে জর্জরিত। তার দিকে ফিরে বললেন, মিয়া, এবার তোমার পাট ক্ষেতের দেখভাল ভালো করে করবা। আল্লাহ চাইলে মুশকিল আসান হয়ে যাবে। মোহাম্মদ চাচা তাই করলেন। সেবার অস্বাভাবিকভাবে পাটের দাম বেড়ে গেল। তার ধার দেনা অনেকটাই শোধ হয়ে গেল। পরের বছর বেশ বড় বন্যা হয়েছিল। বন্যার বেশ কিছুদিন আগে জিন্দাপীর এলেন। নামাজ শেষে কয়েকজনকে ইশারায় বললেন, নিজের বাড়িঘর মেরামত করো মিয়া, যা ভিটা বানাও, আর সবাই মিলে এই মসজিদটাও ঠিকঠাক করো, বড় করো। আল্লাহর ঘরের কাজ করলে অনেক নেকি বাবা। তারা সেভাবেই কাজ করে। বন্যায় তাদের তেমন কোনো ক্ষতি হয় না। মসজিদটা মেরামত করায় সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল বন্যার সময়। বেশ কয়েকজন অসুস্থ ব্যক্তি যারা বিভিন্ন রোগে ভুগছিল, তাদেরকে জিন্দাপীর একটা আতর মাখিয়ে দিতেন। সেই আতরের ঘ্রাণ অন্যরা পেত না, যাকে মাখানো হয়েছে সেই পেত। আস্তে আস্তে সে সুস্থ হয়ে যেত। গ্রামের মসজিদটার চারিদিকে অনেক গাছপালা ছিল, বড় বড় আম কাঁঠাল গাছ। গাছগুলোতে ফল হতো না, অনেক বয়স হয়ে গেছে বলে হয়তো। এইরকমই একটা কাঁঠাল গাছের নিচে মজিদ মিয়ার ছনের ঘর। একদিন ফজরের নামাজের পর জিন্দাপীর বললেন, আব্দুল মজিদ মিয়া, তোমার ওই ঘরটা ওই গাছের নিচ থেকে সরায়া আর উত্তরে নিয়ে যাও, ঠিক ওই আমলকি গাছটার নিচে। মজিদ মিয়া কথা আমলে নেয় না। দিন 15 পরে হঠাৎ একটা ঝড় আসে। সেই ঝড়ে সেই কাঁঠাল গাছটা ভেঙে পড়ে মজিদ মিয়ার ঘরের ওপর। মজিদ মিয়া ঘরে ছিল না, খেতে কাজ করছিল। মজিদের বউ গেছে ধান ভানতে। ছেলে মেয়ে দুজন ছিল ঘরে, দুজনেই মারা যায়। এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। জিন্দাপীরের কথা না মানায় এমন হয়েছে। সকলের মুখে মুখে তখন জিন্দাপীরের নাম। মসজিদের সামনে ফজরের সময় অনেক লোক জমা হতে থাকে। কারো হাতে পানির বোতল, তেলের বোতল জিন্দাপীরের কাছে পড়ে নিতে এসেছে। দলে দলে অনেক রোগী বিভিন্ন গ্রাম থেকে এখানে আসতে শুরু করে, কিন্তু জিন্দাপীর আর আসেন নাই। কিছুদিন লোকেরা অপেক্ষা করে ক্ষান্ত দেয়। জিন্দাপীরকে এরপর আর কেউ কখনো দেখেনি। এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা আছে, সময় করে পাঠাবো ইনশাল্লাহ। ছোট বাট খুব চমৎকার একটা ঘটনা আপনি পাঠিয়েছেন। এরকম ঘটনা আমরা আরো চাই, এবং এই ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং। এরকম অদ্ভুত একজন মানুষ যিনি এসে আবার হারিয়ে যান মানুষের উপকার করে, খুবই অদ্ভুত। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
booth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত.com থেকে। আমি রাসেল এবং আপনারা শুনছেন ভূত.com এর আরো একটি নতুন এপিসোড। এবং এই এপিসোডে আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন এবং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানেও আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের যদি কোনো ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দিয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি মেহেদি ছদ্মনাম। আমি ঢাকা জেলার সাভারে থাকি এবং অনার্স প্রথম বর্ষে পড়ুয়া একজন শিক্ষার্থী। আমি বিগত 2015 সাল থেকে ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং শুরু থেকেই ভূত.com এর সাথে আছি। আজ পর্যন্ত ভূত.com এর একটি এপিসোডও মিস করিনি। লাইভ না শুনতে পারলেও পরের দিন ডাউনলোড করে ঠিকই শুনেছি। বলতে পারেন ভূত.com শোনাটা একরকম প্রশান্তির মতো কাজ করে আমার কাছে। তাই শুরু থেকে ভূত FM, ভূত.com ও প্রিয় রাসেল ভাই, আপনার প্রতি রয়েছে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি এর আগে ভূত.com আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম। কোনো কারণে হয়তো সেই ঘটনাটি সিলেক্টেড হয়নি, তাতে আমার কোনো অভিযোগ নেই। তাই আজকে আমি আপনার এবং লিসেনারদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করার জন্য অনেক ব্যস্ততার মাঝেও লিখতে বসে গেলাম। আর সঙ্গত কারণে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি চাইব ঘটনাটি সিলেক্টেড হলে আপনি একটু পড়ে শোনাবেন। তো ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, তিনি হলেন আমার দূর সম্পর্কের একজন মামা। তার নাম হাবিবুল, এটাও ছদ্মনাম। তিনি আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন দর্জি, আর তার বাড়ি ছিল উত্তরবঙ্গের কোনো একটি জেলায়। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বলতে পারবো না, কারণ মামার নিষেধ আছে। এত কিছু উল্লেখ করছি কারণ এগুলো ঘটনার সাথে সম্পৃক্ত। তো একদিন মামার সাথে গল্প করতে করতে একটা সময় এসে তাকে জিজ্ঞেস করেই বসলাম যে তিনি জিন ভূতে বিশ্বাস করেন কিনা। প্রত্যুত্তরে তিনি আমাকে হ্যাঁ বোধক উত্তর দিলেন এবং বললেন তিনি জিন ভূতে বিশ্বাস করেন। এর কারণ তাকে জিজ্ঞেস করলে আমি জানতে পারি যে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আছে যা তাকে জিন ভূত বিশ্বাস করতে বাধ্য করেছে। তিনি আরো বলেন যে এটি তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা এবং এই ঘটনাটির একটি অংশ এখনো তার সাথে চলমান আছে, যেটি ঘটনার শেষে আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি সোজা আমার ঘটনায় চলে আসি। আমার মামা আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই বলছি। সময়টা ছিল 1980-1982 দিকে। তখন আমি ক্লাস 6 বা 7 পড়তাম। আমি থাকতাম গ্রামের বাড়িতে, যেটি উত্তরবঙ্গের কোনো একটি জেলায় অবস্থিত। ছোটবেলা থেকেই আমার ছিল কাপড় সেলাই ও মেশিনের ওপর অনেক আগ্রহ। তাই আমি প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে এলাকার একটি কাপড়ের দোকানে সারাদিন বসে থাকতাম ও কাজ দেখতাম। প্রচুর আগ্রহ থাকার কারণে এভাবে কাজ দেখতে দেখতে অনেক কাজ নিজে থেকেই শিখে ফেলেছিলাম। আমার এমন আগ্রহ দেখে সেই দর্জি দোকানের মালিক আমাকে সেই দোকানে কাজে নিয়ে নিল। কাজ করতে করতে এক সময়ে আমাকে পড়ালেখা বাদ দিতে হলো। আর এভাবেই চলতে লাগলো আমার দিন। প্রতিদিন কাজ করে বাড়ি ফিরতে প্রায় রাত 1টা-2টা বেজে যেত। দোকানের থেকে আমার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে 25-30 মিনিটের মতো হবে এবং পথে শুধুমাত্র একটি বটগাছ ছাড়া আর তেমন কোনো কিছু চোখে পড়ার মতো ছিল না। দেখতে দেখতে একসময় রমজান মাসও চলে আসলো। আর রমজান মাস হওয়ার কারণে আমি চিন্তা করলাম আর একটু দেরি করে, অর্থাৎ সেহরির সময় বাসায় ফিরব। এতে করে সেহরি করে ঘুমিয়ে যেতে পারবো। তো যেই চিন্তা সেই কাজ। আমি প্রায় প্রতিদিনই সেহরির সময়ে বাসায় ফিরে সেহরি করে ঘুমিয়ে যেতাম। এমনি এক রাতে আমি বাড়ি ফিরছিলাম। রাত তখন 3টার মতো বাজে। আর গ্রামের রাত 3টা মানে গভীর রাত। চারিদিকে শুনশান নীরবতা। পুরো রাস্তায় একজন মানুষও নেই। হাঁটতে হাঁটতে একসময় যখন আমি সেই বট গাছের কাছাকাছি এলাম, দেখলাম একটি কুচকুচে কালো কুকুর আমার পেছন পেছন আসছে। কুকুরটি দেখতে স্বাভাবিকভাবেই অন্য কুকুরের মতোই ছিল। আমি ভাবলাম ব্যাপার কি, এতদিন থেকে এই রাস্তায় চলাচল করছি, কখনো তো কুকুর দেখা যায়নি। হাঁটার এক পর্যায়ে লক্ষ্য করলাম আমি থেমে গেলে কুকুরটিও থেমে যায়, আবার আমি হাঁটা শুরু করলে
কুকুরটিও হাঁটতে শুরু করে। ফলে আমি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু যেহেতু জিন ভূতে আমার বিশ্বাস ছিল না, তাই ব্যাপারটাকে খুব একটা বেশি পাত্তা দিলাম না, স্বাভাবিকভাবে নিলাম। ভয়ে ভয়ে এক পর্যায়ে বাড়িতে চলে আসলাম। পুরো রাস্তায় কুকুরটি আমার পিছু পিছু বাসা পর্যন্ত আসলো, কিন্তু বাড়িতে প্রবেশ করার পর কুকুরটি সেখান থেকে চলে গেল, আর বাড়িতেও প্রবেশ করেনি। আর এভাবে প্রতিদিন চলতে লাগলো। কুকুরটা প্রতি রাতেই বাড়ি পর্যন্ত এসে চলে যেত, কিন্তু বাড়িতে প্রবেশ করত না। দিনের বেলাতে কিন্তু দোকানে যাওয়ার সময় সেই কুকুরটিকে কখনোই দেখতে পেতাম না। শুধুমাত্র রাতের বেলা বাড়ি ফেরার সময় কুকুরটির দেখা পেতাম। এখানে বলে রাখা ভালো যে কুকুরটা কখনো আমার কোনো ক্ষতি করেনি, আর কুকুরটার দ্বারা যেহেতু কোনো ক্ষতি হয়নি, তাই ব্যাপারটা আমি খুব স্বাভাবিকভাবে নিতাম। তো এক রাতে আমি প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলাম, সেই কুকুরটিকে আমি কোথাও দেখতে পেলাম না। চিন্তা করলাম, তাহলে আজকে কুকুরটা বোধহয় আসেনি। চিন্তা করতে করতে হাঁটছিলাম, হঠাৎ বটগাছ পর্যন্ত আসতে দেখলাম দূরে সাদা কিছু একটা আমার দিকে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম একজন যুবক আমার দিকে আসছে। যুবকের পরনে ছিল সাদা জুব্বা আর সাদা টুপি। যুবকটি দেখতে ছিল খুবই সুদর্শন আর অনেক লম্বা। আমি চিন্তা করলাম, এত রাতে এই রাস্তায় তো কারো থাকার কথা না। ভাবতে ভাবতে সেই যুবকটি আমার কাছে এসে পড়ল এবং সামনাসামনি দেখায় সে আমাকে লম্বা সালাম জানালো। আমি খুব অবাকই হলাম এবং সালামের উত্তর দিলাম। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন যুবকটি আমাকে মুচকি হেসে বলল, আপনি কি ভেবেছেন আমি জানি, আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার নাম ইসমাইল। বাজারের দিকে যে মসজিদটা আছে, আমি সেই মসজিদেই থাকি এবং আমি সেখানকার মুয়াজ্জিন। একটু পরে সেহরির সময় হবে, তাই মসজিদে যাচ্ছি এলাকার সকলকে ডেকে দেওয়ার জন্য। এগুলো বলেই সে আবার সালাম দিয়ে চলে গেল। আর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ একে তো অচেনা একজন মানুষ, তার উপরে আবার সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল যেগুলো আমি মনে মনে ভাবছিলাম। ভাবতে ভাবতে তাকিয়ে রইলাম চলে যাওয়া যুবকের দিকে, আর সেও অন্ধকারে মিলিয়ে গেল। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। কেন জানি না প্রচন্ড মাথা ব্যথা করছিল, তাই সেই রাতে কোন রকম খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন একটু দেরিতে ঘুম ভাঙলে বালিশের কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখি 1টা বাজে। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে ঢুকতেই অবাক হয়ে গেলাম, গত রাতের সেই যুবকটি দোকানে আগে থেকেই বসে আছে। দেখতে আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন, আর মাথা ব্যথা ঠিক হয়েছে? এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমি আবারও অবাক হয়ে গেলাম, সে আমার মাথা ব্যথার কথা কিভাবে জানলো, আর আমি এই দোকানে কাজ করি সেটাই বা জানলো কিভাবে? এগুলো ভাবতে ভাবতে যুবকটিকে কিছু বলার আগে সে বলে উঠল, আজ আসি, অনেক দেরি হয়ে গেছে, বলেই সে উঠে চলে গেল। এভাবেই আরেকটি দিন চলে গেল। রাতে আবারও সেই যুবকের সাথে দেখা। মনের মধ্যে অনেক প্রশ্ন। ভাবছিলাম পরের বার তাকে খুঁজে পেলে সব জিজ্ঞেস করব। ভাবতে ভাবতে তার সাথে আবারও একই জায়গায় দেখা, কিন্তু তার সামনাসামনি দেখা হলে কেন জানি না সব প্রশ্ন গোলমাল হয়ে যায়, নিজের মধ্যে একটা ঘোর কাজ করে। হঠাৎ যুবকটি আমাকে বলে উঠল, চলেন আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমি কোনো কথা বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যুবকটি আমাকে বলল, হাবিবুল ভাই, আমি জানি আপনার মনে আমাকে নিয়ে অনেক কৌতূহল, আর তাই এখন শুধু একটা কথাই বলবো, সময় হলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি আজকে আর কিছু জানতে চাইবেন না। তারপর সে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। আমি তাকে বাড়িতে আসতে বললাম, কিন্তু কিছুতেই সে বাড়িতে আসতে চাইছিল না। সে বলল, সেহরির সময় হয়ে গেছে ভাই, মসজিদে যেতে হবে, অন্যদিন আসবো, বলেই চলে গেল। এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। মনে মনে অনেক কিছু ভেবে রাখলাম, এরপর দেখা হলে তাকে জিজ্ঞেস করব। তারপর সেদিনই তার সাথে আমার আবার দেখা, কিন্তু প্রতিবারের মতো এবারও আমি সবকিছু ভুলে গেলাম। কি জিজ্ঞেস করব কিছুতেই মনে করতে পারছিলাম না। হঠাৎ যুবকটি আমাকে বলল, আগামীকাল তার সাথে একটা জায়গায় যাওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম কোথায়? সে উত্তর দিল, করতোয়া নদীর ওপরে একটা নতুন সেতু তৈরি হচ্ছে, আগামীকাল সেটার উদ্বোধন হবে, সেটাই দেখতে যাব।
আমি আর কোনো কথা না বাড়িয়ে বলে দিলাম, ঠিক আছে, যাব। কিন্তু আমি কি জানতাম যে সেদিন আরো অবাক করা বিষয় আমার জন্য অপেক্ষা করছিল। তারপর সেই যুবক চলে গেল, আর সেই দিন রাতে তার সাথে আমার দেখা হলো না। এখানে বলে রাখা ভালো, সঙ্গত কারণে উল্লেখ্য সেতুটির নাম আমি লিসেনারদের বলতে পারছি না, এবং ঘটনার শেষে আমি সেই সেতুটির ছবি আপনাকে পাঠিয়ে দেব। পরদিন যথাসময়ে আমি সেখানে পৌঁছে গেলাম যেখানে যুবক ছেলেটি আমাকে যেতে বলেছিল। আমি গিয়ে দেখলাম আমার আগে থেকে এই ছেলেটা ওইখানে যেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তারপর যুবক আমাকে বলল, ভাই এসেছেন, চলেন তাহলে যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে সেতুটির দিকে আগাচ্ছিলাম। এখানে বলে রাখছি, যেহেতু সেতুটি উদ্বোধন ছিল ওই দিন, তাই সরকারি লোকজন ও মন্ত্রী না আসা পর্যন্ত সেতুটি চারিদিক থেকে লাল ফিতায় বাঁধা ছিল, এবং চারিদিকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, এবং জায়গাটা ঘেরাও করা ছিল, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তারপরে এক সময় আমি ইসমাইল ভাইকে বললাম, সেতু উদ্বোধন না হওয়া পর্যন্ত তো কাউকে সেতুতে উঠতে দেবে না, বরং আমরা এখানে দাঁড়াই, উদ্বোধন শেষে আমরা যাব। তখন ইসমাইল ভাই বললেন, কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে আসুন, কেউ কিছু বলবে না। আমি ভাবলাম সে হয়তো মজা করছে, আমি যেতে চাইলাম না। পরে জোরাজুরির এক পর্যায়ে আমি তার সাথে গেলাম। দেখি আমি পুরো অবাক হয়ে গেলাম। আমরা দুইজন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে সেই ফিতা ক্রস করে সেতুতে প্রবেশ করলাম, কিন্তু কেউ আমাদের দেখছে না বা কিছু বলছেও না। পুরো ফাঁকা সেতু, এপার থেকে ওপার দেখা যাচ্ছে, আমরা দুইজন ছাড়া আর কেউ নেই সেই সেতুতে। বেশ ভালোই লাগছিল। আমরা দুইজন সেতুটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে এলাম, সেতুর সীমানার বাইরে। তারপর এক সময়ে সরকারি লোকজন ও মন্ত্রী এসে সেতুটি উদ্বোধন করল, আর আমরাও সেখান থেকে চলে আসি। সেদিন আর দোকানে যাইনি, ইসমাইল ভাইকে বিদায় দিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর সময় হঠাৎ মনে পড়ল আজকের কথা। কিভাবে শুধুমাত্র আমরা দুইজন সেই সেতুতে প্রবেশ করে চলে এলাম, আর এত মানুষ থাকা সত্ত্বেও কেউ আমাদের দেখল না কেন? আবারও আমার মনের মধ্যে প্রশ্নগুলো জাগ্রত হলো। এসব ভাবতে ভাবতে সেই রাতের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন তাকে সব জিজ্ঞেস করব বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, যেই কথা সেই কাজ। রাতে তাড়াতাড়ি দোকান থেকে ছুটি নিলাম বাড়িতে চলে যাওয়ার জন্য। মনে মনে ইসমাইল ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তার বাড়ির পথে হাঁটছিলাম। প্রতিদিনের মতোই হুট করে কোথা থেকে যেন ইসমাইল ভাই এসেও পড়লেন। আজকে আর কিছুই ভুললাম না আমি। তার সাথে দেখা হতেই আমি শক্ত করে তার একটা হাত চেপে ধরলাম এবং খুব রাগান্বিত হয়ে প্রশ্ন করে বসলাম, তুমি কে? সত্যি করে বলো তো, আর আমার পিছনে কেন পড়েছ? সে কোনো উত্তর দিল না। আমি আবারও প্রশ্ন করলাম, কি হলো, বলছো না কেন? তাতেও তার কোনো উত্তর ছিল না, শুধু মুচকি হাসি। এটা দেখে আমার রাগ বেড়ে গেল। আমি তাকে বললাম, তুমি যেই হও না কেন, আজকের পর থেকে আর কোনো দিন যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। বলেই চলে আসতে লাগছিলাম, তখনই সে আমার একটা হাত ধরে টান দিল আর মুচকি হেসে বলল, দাঁড়ান, একদিন আপনাকে বলেছিলাম যে সময় হলে ঠিকই সব প্রশ্নের উত্তর পাবেন, আর আজকে সেই সময় এসে গেছে। আমার সাথে চলুন। কোথায় যাব? আহা, ভয় পাবেন না, চলুন। যেহেতু আমার জেদ ছিল যা হবে হোক, কিন্তু আমি আজকে জেনেই ছাড়বো ইসমাইলের ব্যাপারটা এবং তার সম্পর্কে সবকিছু যেহেতু বুঝতে চেষ্টা করব, তাই বেশি কথা না বলে সে যেভাবে বলেছিল সেভাবেই কাজ করতে লাগলাম। যখন হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের এলাকার একটি স্কুলের মাঠে, তাকে জিজ্ঞেস করলাম, এইখানে কেন? একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম। কি জানার আছে বলুন আমাকে। আমি আমার প্রশ্নগুলো এক একে ছুড়ে দিলাম তার দিকে। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাও আমার কাছে? ইসমাইল উত্তর দিল, আমার নাম ইসমাইল, আমি একজন জিন। আমি রাস্তার পাশে সেই পুরাতন বটগাছটায় থাকি, আর আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে থাকতে চাই। আমি ওয়াদা করছি আমার দ্বারা আপনার এবং আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এবং যতটা সম্ভব পারবো আপনার উপকার করতে চেষ্টা করব। ইসমাইলের মুখে সব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল, আর আমি থরথর করে কাঁপছিলাম। মনে হচ্ছিল যেন আমি আর এই দুনিয়াতে নেই, একটা ঘোরের মধ্যে চলে গেছি। তারপর আর কোনো কিছু মনে নেই আমার। মনে হলো সেন্সলেস হয়ে গেলাম।
জ্ঞান ফিরেছে কখন জানি না। জ্ঞান ফিরতে আমি দেখলাম আমি এখনো সেই স্কুলের মাঠেই শুয়ে আছি, আর আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে ইসমাইল নামক সেই জিনটি। এক মুহূর্তের মধ্যে আমার সবকিছু মনে পড়ে গেল। হুঁশ ফিরতে ইসমাইল আমাকে বলল, আমাকে ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার আপনাকে মানুষ হিসেবে খুবই ভালো লেগেছে, আর আমি আপনার সাথে একজন ভালো বন্ধু হয়ে থাকতে চাই। আমি ওয়াদা করছি আমি বেঁচে থাকতে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। দয়া করে আমাকে না করবেন না। এরপর থেকে আজ পর্যন্ত সেই জিন এখন আমার সাথেই আছে, আর সে কোনো দিন আমার কোনো ক্ষতি করেনি। আর হয়তো এখন সে আমাদের সাথে থেকে আমাদের কথোপকথন শুনছে। এই বলে মামা তার ঘটনাটি শেষ করেন। এই ছিল আমার মামার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, কিন্তু অনেক কষ্ট করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। নিজের অজান্তে লেখার কোনো ভুল হলে আমি প্রিয় রাসেল ভাই ও লিসেনারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় করে এক এক করে লিখে পাঠাবো। ধন্যবাদ প্রিয় রাসেল ভাই। ভূত.com দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, এবং আশা করব যে এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। এটা পছন্দ হবার মতোই একটা স্টোরি, এবং আমি চাই যে আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পরবর্তীতে পেতে, কারণ এই ধরনের ঘটনাগুলো মানুষ খুবই পছন্দ করেন। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। আমার পড়ার সময় খুব অদ্ভুত রকমের একটা ভালো লাগা কাজ করছিল। আশা করছি আপনি এখন থেকে রেগুলার আমাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। রাসেল ভাই, আমি এই প্রথম আপনার কাছে ঘটনা পাঠাচ্ছি, তাই অবাঞ্ছিত ভুল ত্রুটি সংশোধন করে নেবেন। আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমি আবির, আমার বাড়ি পাবনা জেলার বেড়া থানায়। আমি এবং আমার বন্ধু পাবনাতে একটি মেসে থাকি। ঘটনাটি ঘটে আমার বন্ধু রিফাতের সাথে। আমি আমার বন্ধুর ভাষায় ঘটনাটি তুলে ধরছি। ঘটনাটি ঘটে 14 জুলাই 2022। 10 জুলাই দিনটি ছিল ঈদের দিন। জরুরি ভিত্তিতে কলেজের একটু কাজের জন্য আমাকে ঈদের 2 দিন পরে পাবনা যেতে হয়। আমি যখন পাবনাতে আমার মেসে যাই, তখন দেখি মেসে আমি বাদে আর কেউ নেই। 2 তলাতে 2-3জন ভাইয়ারা ছিল মাত্র। আমি মেসে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার হোটেলে খাই, এবং রাতের খাবারও হোটেলেই খাই। রাতে খেয়ে এসে কলেজের কাগজপত্র গুছিয়ে আমি শুয়ে পড়ি। হঠাৎ রাত 12টার সময় আমার ঘুম ভেঙে যায়। সে সময় আমি ছাদে কারো হাঁটা চলার শব্দ পাই। আমি ভাবি দোতলার ভাইয়ারা হয়তো ছাদে গিয়েছে। এই ভেবে আমি আবার শুয়ে পড়ি। হঠাৎ দরজায় কি যেন নক করে। আমি দরজা খুলতেই দেখি আমার রুমমেট দরজার ওপাশে দাঁড়িয়ে। তাকে দেখে আমি রীতিমতো অবাক। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে, তুই এত রাতে বাড়ি থেকে কিভাবে আসলি? সে কোনো উত্তর না দিয়ে আমাকে শুয়ে পড়তে বলে, এবং আমি তখন কোনো কিছু না ভেবে শুয়ে পড়ি। হঠাৎ করে লোডশেডিং এর কারণে অনেক গরম লাগে এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে আমি দেখি আমার রুমমেট আমার রুমে নেই। তৎক্ষণাৎ আমি আবার ছাদে পায়ের শব্দ পাই, এবং আমি ভাবি যে আমার রুমমেট হয়তো লোডশেডিং এর কারণে ছাদে গিয়েছে। সাধারণত লোডশেডিং হলে আমরা ছাদে যাই। আমি আমার রুমমেট ভেবে ছাদে যাই, এবং এই ছাদে যাওয়াটাই ছিল হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি ছাদে গিয়ে কাউকে দেখতে না পেয়ে আসতে চাচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে আমাকে কে যেন ডাক দেয়, এবং পেছনে কাউকে দেখতে পাই না। তখন আমি অনেক ভয় পাই। হঠাৎ করে ছাদে পানির ট্যাঙ্কের পাশে কারোর উপস্থিতি লক্ষ্য করি। তখন আমি একটু সাহস নিয়ে বলি, কে ওখানে? কোনো উত্তর না পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই, এবং গিয়ে যা দেখি তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার রুমমেট পানির ট্যাঙ্কের পাশে বসে আছে। তার চেহারা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। তার মুখের এক পাশ ছিল ঝলসানো, অন্য পাশ ছিল অনেকটা বেড়ালের মতো বা কোনো প্রাণীর মতো। এটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তখন বুকের সাহস ও আল্লাহর নাম নিয়ে খুব জোরে দৌড় দেই, এবং হঠাৎ করেই ছাদের দরজা বন্ধ হয়ে যায়। তখন তো আমার জান প্রায় বেরই হয়ে যাচ্ছিল। তখন খেয়াল করি আমার রুমমেট রূপী সেই শয়তান আমার দিকে এগিয়ে আসছে। এই দেখে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি।
তখন আমার কাছে ছিল দোতলার ভাইয়ারা। তারা সব জানতে চাইলে আমি তাদের সব খুলে বলি। তারপর আমার রুমমেটের খোঁজ নিতে বলি। আমি তৎক্ষণাৎ আমার রুমমেটকে ফোন দেই এবং সে আমাকে জানায় সে বাড়িতেই। এই শুনে আমি ভাবি, তাহলে সারা রাত আমি কার সাথে ছিলাম? কি ভাবছেন, ঘটনাটি এখানেই শেষ? হয়তো এখানে শেষ হলে অনেক ভালো হতো, কিন্তু আমার জন্য এর থেকেও খারাপ কিছু অপেক্ষা করছিল। এই ঘটনা ঘটার 3-4 মাস পর্যন্ত আমার কিছু হয়নি। আমি ধীরে ধীরে ঘটনাটি ভুলে যেতে থাকি। হঠাৎ একদিন আমার রুমমেটের জোড়াজুড়িতে আমাকে ছাদে যেতে হয়। তখন বিকেল 5টা বাজে। আমি ছাদে গিয়ে ফ্রি ফায়ার খেলতে শুরু করি। খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়েছে বুঝতে পারিনি। এমন সময় খেয়াল করে দেখি আমার রুমমেট আমার পাশে নেই। তখন দেখি পুরো ছাদে আমি একাই রয়েছি। তখনই আমার সেই 4 মাস আগের কথা মনে পড়ে যায়। আমি তখন তাড়াহুড়ো করে নিচে নেমে যাই। ঠিক তখনই দেখি করিডোরে কি যেন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আমার রুমমেট হয়তো, তাই তাকে ডাক দিলাম এবং সে ঘুরে তাকালো। তার চেহারার দিকে তাকিয়ে আমি জ্ঞান হারানোর মতো একটা অবস্থায় পৌঁছে গেলাম। আমি দেখি সেই বিভৎস চেহারা, আমার রুমমেট রূপী সেই শয়তান আমার সামনে দাঁড়িয়ে। আমি এই দেখে নিচে নামতে গিয়ে কিছু একটার সাথে ধাক্কা খাই এবং জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। কিছুদিন পর আমি সুস্থ হই এবং এই রহস্য উদ্ঘাটনের জন্য আমার মেসের এক পুরাতন ভাইয়ার কাছে সব ঘটনা খুলে বলি এবং এই ঘটনার রহস্য জানতে চাই। তখন তিনি আমাকে বলেন, মেসে 2-3 বছর আগে কোনো এক কারণে দুজন ছেলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এক পর্যায়ে একজন ছেলে অন্যজনকে ছাদে ডেকে নিয়ে যায় এবং বিভৎসভাবে তার মুখে পাথর দিয়ে আঘাত করে। তারপর সেই খুনি মেস ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা ঘটার পর থেকে নানা রকমের কাহিনী ঘটতে থাকে। এই যেমন অনেকের রুমের দরজায় টোকা দেওয়ার শব্দ পাওয়া যায়, ছাদে হাঁটা চলার শব্দ পাওয়া যায়। তখন ভয়ে ভয়ে অনেকেই মেস ছেড়ে চলে যায়। আস্তে আস্তে কয়েক বছর পার হয়ে যায়। তখন মেসে অনেক নতুন মানুষ ওঠে, তাদের মধ্যে আমিও ছিলাম এবং আমার সাথে ঘটনা ঘটে। আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে কেন আমার সাথে এই ঘটনাগুলো ঘটল। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন, সিলেক্টেড হলে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সকলে ভালো তলে আছেন। বরাবর মতন আরেকটি ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কেননা পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা বেশি না কথা বলে চলে যাচ্ছি ঘটনায়। আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের খুবই ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। হ্যালো সবুজ ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি তপন কুমার। আজকে যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটা আমার সাথে ঘটা নয়, আমার বাড়ির পাশে দূর সম্পর্কে কাকার সাথে ঘটেছে। কোনো কারণে তার নাম বলতে পারছি না, তার নামটি কাল্পনিক রেখেই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। আমাদের গ্রামের মান্যগুণ মানুষদের মধ্যে সেই কাকা ছিলেন একজন ধরি। তার নাম অমল পাল। পেশা একজন স্কুল শিক্ষক। বিবাহিত বউ, সংসার নিয়ে খুব ভালোভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন অমল কাকা রাতে শুয়েছিলেন। বলে রাখা ভালো, অমল কাকাদের একতলা ছাদের বাড়ি, চারপাশে কোথাও ফাঁকা নেই। বাড়ির আশেপাশে আরো ঘর বাড়ি আছে, তাদের বড় বাড়ি পাশের আমাদের বাড়ি। তো একদিন রাতের বেলা কাকা নাকি শুয়েছিলেন। তখন কত রাত হয়েছে তার ঠিক খেয়াল নেই। হঠাৎ করে অনুভব করতে পারে তাদের ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে আর হাঁটার শব্দে তার কানে এসে লাগছে। আলো বন্ধ, অন্ধকার ঘর। তিনি অন্ধকারের মধ্যে সামনে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকারের মধ্যে কি তিনি কাউকে দেখতে পান না। তবে আস্তে আস্তে চোখটা শুয়ে আসলে আর তখনই তিনি অল্প অল্প দেখতে পারছেন। মৃদু আলোয় অন্ধকারে তিনি দেখতে পারেন তার অন্ধকারের ঘরের মধ্যে কোনো নারী মূর্তি হেঁটে বেড়াচ্ছে। তার চুল গোলা, সাদা রঙের কোনো শাড়ি পরা, অদ্ভুত
অদ্ভুত একটা জ্যোতি বের হচ্ছে যেন। তিনি তখনই পাশে হাত দিয়ে দেখে যে পল্লবী কাকি আছে কিনা। তিনি কিন্তু কাকি তো তার পাশে ঘুমাচ্ছে। তাহলে সামনে কে? কথাটা ভাবতেই তার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। রাতের বেলা এই অন্ধকারের মধ্যে সামনে হেঁটে বেড়াচ্ছে, তাই ভাবতে থাকে। এমন সময় অমল কাকা খেয়াল করে ওই নারী মূর্তিটা হাঁটতে হাঁটতে সোজা তার সামনে এসে দাঁড়িয়েছেন, যেন তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মূর্তিটা বড় বড় চোখ, লাল চোখ দিয়ে যেন তাকে গিলে খেতে যাচ্ছে। এত আক্রোশ সেই চোখে যা বলে বোঝানো সম্ভব নয়। তবে অমল কাকা তখন বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, এমনকি তিনি নিজের শরীরও নাড়াতে পারছে না। তার ঠিক তখনই স্পষ্ট দেখতে পারে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুখটা কুচকুচে কালো, চোখের স্থলে কেউ যেন 2 টুকরো কয়লা বসিয়ে দিয়েছে। অদ্ভুত আক্রোশে এই নারী মূর্তিটা অমল কাকাকে দেখছে আর তার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। অমল কাকা এসব দেখতে চাচ্ছে না, নিজের চোখে বন্ধ করতে চাচ্ছে কিন্তু পারছে না। এমনকি সে নিজের শরীর নাড়াতে পারছে না, তার থেকে নিজের দৃষ্টিও সরাতে পারছে না। অদ্ভুত কোন আক্রোশে সে এসবে দেখাচ্ছে, সে নিজেও জানে না। ভয়ে তার সারা শরীর ঘেমে যাচ্ছে, শ্বাসপাস বেড়ে যাচ্ছে। এখনই যেন তার জীবন বেরিয়ে যাবে, কিন্তু বাঁচার জন্য সে কি করবে তার কিছুই বুঝে উঠতে পারছে না। আর তখনই কাকি পিছন থেকে ডাক দেয়, এই তুমি এই রাতে বসে আছো কেন? তুমি বসে আছো কেন? ঘুম হচ্ছে না নাকি? শুয়ে পড়ো। কথাটা বলে না কাকি অমল কাকার গায়ে হাত দেয়। অমল কাকার শরীর কেঁপে ওঠে, যেন দেহে প্রাণ জান ফিরে এসেছে। আর তখন দেখতে পারে সামনে অন্ধকারময় শরীরটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সামনে আর কিছুই নেই। কিন্তু এসব কি পাবে সম্ভব? সে তো সময় এতক্ষণ চোখের সামনে তাকে দেখেছিল, তাহলে এক নিমিষেই গেল কোথায়? কাকা আর কোনো জবাব খুঁজে পায় না, আর কাকিও কেউ ব্যাপারটা খুলে বলতে চায় না। তাই সমস্ত ব্যাপারটাকে নিজের মধ্যে রেখেই ঘুমিয়ে পড়ে। এরপর 2 দিন 3 দিন চলে যায়। তবে অমল কাকা ওই রাতের ব্যাপারটা কাকিকে বলতে পারে না। একটা অজানা ভয় সবসময় তার সম্বন্ধে কাজ করছিল। তবে সে যখন বাড়িতে থাকতো প্রায় একটা জিনিস লক্ষ্য করত। অন্য জায়গা থেকে গুমোট বাড়ি কাকাদের বাড়িতে বেশি ঠান্ডা থাকতো। চারপাশে কোথাও কোথাও বাতাস নেই, এমনকি একটা কোনো পাখি তাদের ছাদে এসে বসে না। চারপাশে এমন গুমোট পরিবেশ যেন তার ঘরে থাকতে দম বন্ধ হয়ে যেত। একদিন অমল কাকা স্কুল থেকে বাড়ি এসেছেন, তখন প্রায় সন্ধ্যা লাগা ভাব। বাড়ি এসে দেখে যেন কাকি রান্না করছেন। তখনই তিনি সামনের দিন এগিয়ে গিয়ে কাকিকে চা করতে বলে, কিন্তু কাকি তার কথা শুনে জবাব দেয় না। তখন তিনি চুপ করে থাকতে পারে না, হঠাৎ করেই কাকির গায়ে হাত দিয়ে ডাক দেয়। আর তখনই যেন তার সারা শরীর কেঁপে ওঠে। তিনি বুঝতে পারছে না মানুষের গায়ে হাত দিয়েছে নাকি কোনো ফ্রিজের ভিতরে হাত দিয়েছে। এত ঠান্ডা কারোর শরীরে হতে পারে তা তিনি ভাবতেও পারেনি। আর তখনই সামনে ওই মেয়েটি মানুষটা অমল কাকার দিকে ঘুরে তাকায়, আর তিনি দেখতে পারে এটা তো তার বউ নয়, অচেনা এক নারী মূর্তি। কিন্তু তার মুখ কালো কুচকুচে, চোখ দুটো লাল টকটকে। আক্রোশে সে কাকার দিকে এগিয়ে গিয়ে তাকিয়ে আছে। এক পা করে ওই মূর্তিটা কাকার গলা টিপে ধরতে আসছে। আর তখনই পিছন থেকে কাকির কণ্ঠস্বর ভেসে আসে। সাথে সাথে সামনে থাকা মেয়ে মানুষটা উধাও হয়ে যায়। এটা দেখে কাকা সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরে যখন জ্ঞান ফিরে আসে তখন অমল কাকার তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা কাকিকে খুলে বলে। ঘটনাটা শুনে কাকি অবাক হয় না, তার কপালে চিন্তার বাস পড়ে। কিছুক্ষণ ভেবে নিয়ে তিনি বলেন, আমিও বেশ কয়েকদিন ধরে অদ্ভুত কিছু অনুভব করছি। মনে হচ্ছে আমিও সারা কেউ যেন এই বাড়িতে চলে ফিরে বেড়াচ্ছে। জিনিসপত্রগুলা এক জায়গায় রাখলে আর সেখানে থাকছে না, সেটা অন্য কোথাও চলে যাচ্ছে।
যেন কেউ স্থল বদল দিচ্ছে। তাছাড়াও সেদিন তো আরো ভয়াবহ কাণ্ড ঘটেছিল। তুমি যখন স্কুলে গিয়েছিলে, আমি দুপুরবেলা স্নান করতে গিয়েছিলাম। স্নান করতে করতে হঠাৎ করে অনুভব করি বাইরে কেউ হেঁটে বেড়াচ্ছে। স্পষ্ট কারো হেঁটে বেড়ানোর শব্দ শুনেছিলাম, কিন্তু বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে এই শব্দ আসছে কোথায় থেকে? আমি কিছুই বুঝতে পারছি না। অজানা এক ভয়ে সারা শরীর কেঁপে ওঠে। তবে দরজাটা খুলে একবার দেখতে চেষ্টা করি, কিন্তু কাউকে দেখতে পারি না। হঠাৎ করে বাইরের শব্দ হওয়া বন্ধ হয়ে যায়। তাছাড়া প্রতিদিন রাতে ঘুমানোর পর মনে হয় আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তবে যখন চোখ খুলে সামনে দেখতাম, তখন কিছুই দেখতে পেতাম না। তোমাকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। সমস্ত কথা শুনি অমল কাকার চোখে মুখে ভয়ের ফুটে। তখনই তিনি বলে, ভালো করে পুজো করো, ভগবানের নাম করো, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে, আর এইসব দেখতে হবে না। এরপর থেকে প্রায় একটা ব্যাপার তাদের সাথে করতে থাকে। অমল কাকাদের সাথে তার স্ত্রীর কারণে অকারণে ঝগড়া হতে থাকে। এতে করে পাড়ার প্রতিবেশীদের তাদের উপর একটু বিরক্তি হয়। তাদেরকে অনেকে ছোট বড় কথা শোনাতে থাকে। একদিন রাতের বেলা দুজন ঝগড়া করে বিছানায় শুয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ করে অমল কাকু দেখতে পারে তার স্ত্রী বিছানা থেকে উঠে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অমল আলো না জ্বালিয়ে অন্ধকারের মধ্যে সে সামনের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা ভাবতে থাকে। তিনি ভাবলেন হয়তো কাকি বাথরুমও যাচ্ছেন, তাই কোনো কথা না বলে চুপ করে শুয়ে থাকে। তবে তার ভাবনাটা মিথ্যা করে দিয়ে কাকি অন্ধকারের মধ্যে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চিরুনিটি বের করে মাথা চুল আশ্রাতে থাকে। কিন্তু এই অন্ধকারের মধ্যে এভাবে কে চুল আশ্রায়, ব্যাপারটা দেখে অমল কাকার মধ্যে অদ্ভুত একটা শিহরণ খেলে যায়। তিনি তার স্ত্রীকে ডাক দেয়, পল্লবী, পল্লবী, এত রাতে আয়নার সামনে কি করছো? এই অন্ধকারের মধ্যে কি চুল আশ্রাতে হয় নাকি? আর তুমি এইসব কি করছো আয়নার সামনে? তার কথার জবাবে পল্লবী কোনো উত্তর করে না। সে যেন কোনো কথাই শুনতে পারছে না, সম্মোহিত মতো নিজের কাজ করে যাচ্ছে। অমল কাকা চুপ করে থাকতে পারে না। তখনই সে তার বিছানার পাশে শুয়েছে চাপ দেয়, কিন্তু আলো জ্বলে না। সবকিছুই তো ঠিকঠাক ছিল, তবে আলো কেন জ্বলছে না তিনি এসবের কিছু বুঝতে পারছে না। এতদিন ধরে তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনার কথা মনে পড়তে থাকে। তার মনে হচ্ছে যেন যা করছে তা স্বাভাবিক কিছু না, তা যেন মোটেও স্বাভাবিক নয়। তাই সে তার বিছানায় থাকতে পারছে না। তখনই উঠে পল্লবীর দিকে এগিয়ে যায়, সামনে গিয়ে নাম ধরে ডাক দেয়। আর তখনই পল্লবী অমল কাকুর দিকে তাকায়। তার মুখ দেখে অমল কাকাও তখন কয়েক পা পিছিয়ে যায়। অন্ধকারের মধ্যে দেখতে পারে পল্লবী কাকি মুখটা কালো কুচকুচে হয়ে গিয়েছে। মুখ দুটো আগুনের মতো জ্বলজ্বলে করছে, যেন এখনই যেন কাকাকে হত্যা করবে। এটা দেখে অমল কাকা আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। তখনই চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে আমরা সহ অনেকে এগিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি অমল কাকা হতভম্ব হয়ে বসে আছেন, আর কাকি আয়নার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সবাই এগিয়ে জিজ্ঞাসা করি কি হয়েছে। তখন অমল কাকা তাদের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা আমাদেরকে খুলে বলেন। তখন আমাদের মধ্যে থেকে একজন পরামর্শ দেয় ভালো কোনো ঠাকুর মশাই অথবা কবিরাজে দেখাতে। সেদিন পর হতেই অমল কাকা সকলের দিকে কাকিকে নিয়ে একটা কবিরাজের বাড়ি যায়। সেখান থেকে এমন কিছু জেনে আসে তা আমরা শুনে রীতিমতো ভয় পেয়ে যাই। কাকা কবিরাজের বাড়ি থেকে আসার পর আমাদের জানিয়েছে যে আমাদের দূর সম্পর্কে কোনো এক আত্মীয় এই বাড়িতে কালো জাদু করেছেন। নিম্ন থেকে নিম্ন ক্রীড়ার মধ্যে সব থেকে ভয়াবহ প্রাণী কালপিশাচিনীকে এই বাড়িতে পাঠানো হয়েছে। অদ্ভুত একটা উদ্দেশ্য তাদের এই সম্পর্ক ভেঙে দেওয়া।
তবে কবিরাজ এটা তাদের জানিয়ে দিয়েছে তাদের এই বাড়িতে থাকা ঠিক হবে না। পিশাচকে এই বাড়ি থেকে আটকে দিয়েছেন, কেউ যেন এই বাড়িতে না থাকে। তাই আমার কাকা দিন 10 মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যায়। তবে সবুজ ভাই, আমি আজও বুঝতে পারছি না মানুষ এভাবে জ্ঞান মানুষের ক্ষতি করে। একটা মানুষের ঘর ছাড়া কেউ কিভাবে থাকতে পারে? এখন বাড়িটা ফাঁকা আছে, তবে রাতের বেলা বাড়িটার দিকে তাকালে মনে হয় খারাপ একটা অনুভূতি হয়। মনে হয় বাড়ি থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে, আর সাথে তার সাথে অদ্ভুত একটা শিহরণ খেলে যায় শরীরের মধ্যে। ঘটনাটি এ পর্যন্তই। আশা করি ভালো লাগবে লিসেনারদের, আর এই পর্যন্তই ভালো থাকবে।